নমস্কার। গল্প উক্তিতে আমাদের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পণ্ডিত মশাই। আজ পঞ্চম পর্ব। পরদিন সকালেই বৃন্দাবন জননীর নির্দেশ মতো চরণকে কাছে ডাকিয়া কহিল, তোর মার কাছে যাবি রে চরণ? চরণ নাচিয়া উঠিল, যাবো বাবা। বৃন্দাবন মনে মনে একটু আঘাত পাইয়া বলিল, কিন্তু সেখানে গিয়ে তোকে অনেকদিন থাকতে হবে, আমাকে ছেড়ে পারবি থাকতে? চরণ তৎক্ষণাৎ মাথা নাড়িয়া বলিল, পারবো। বস্তুত এই দিকের সূক্ষ্ম বাঁধাধরা আঁটাআঁটির মধ্যে তাহার শিশুপ্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। সে বাহিরে ছুটাছুটি করিতে পায় না, পাঠশালা বন্ধ, সঙ্গী সাথীদের মুখ দেখিতে পর্যন্ত পায় না। দিবারাত্রি অধিকাংশ সময় বাড়ির মধ্যে আবদ্ধ থাকিতে হয়। চারদিকেই কিরকম একটা ভীত সন্ত্রস্ত ভাব। ভালো করিয়া কোনো কথা বুঝিতে না পারিলেও ভেতরে ভিতরে সে বড় ব্যাকুল হইয়া উঠিয়াছিল। কিন্তু ওদিকে মায়ের অগাধ স্নেহ, অবাধ স্বাধীনতা। স্নান, আহার, খেলা কিছুতেই নিষেধ নাই। হাজার দোষ করিলেও হাসি মুখে সস্নেহের অনুযোগ ভিন্ন কাহারও ভ্রূকুটি সইতে হয় না। সে অবিলম্বে বাহির হইয়া পড়িবার জন্য ছটফট করিতে লাগিল। তবে যা বলিয়া বৃন্দাবন নিজের হাতে একটি ছোট টিনের বাক্স জামা কাপড়ে পরিপূর্ণ করিয়া এবং তাহাতে কিছু টাকা রাখিয়া দিয়া গাড়িতে তুলিয়া দিল এবং সজল চক্ষে ছেলের মুখচুম্বন করিয়া তাহাকে তার মায়ের কাছে পাঠাইয়া দিয়া দুঃখের ভিতরে একটি সুগভীর স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিল। যে ভৃত্য সঙ্গে গেল পুত্রের উপর অনুক্ষণ সতর্ক দৃষ্টি রাখিবার জন্য বারংবার উপদেশ করিল এবং প্রত্যহ না হোক একদিন অন্তর সংবাদ জানাইয়া যাইবার জন্য আদেশ দিল। মনে মনে বলিল, আর কখনো যদি দেখতে না পাই সেও ভালো, কিন্তু এই বিপদের মধ্যে আর রাখিতে পারি না। গাড়ি যতক্ষণ দেখা গেল এক দৃষ্টে চাহিয়া থাকিয়া শেষে ভিতরে আসিয়া কিছুক্ষণ এদিক ওদিক করিয়া হঠাৎ সেই দিনের কথা স্মরণ করিয়াই তাহার ভয় হইল। পাছে কুসুম রাগ করে, মনে মনে বলিল, না, কাজটা ঠিক হয় নাই। অত বড় একজেদি রাগী মানুষকে ভরসা হয় না। নিজের সঙ্গে না গেলে হয়তো উল্টো বুঝে একবারে অগ্নিমূর্তি হইয়া উঠিবে। একখানা চাদর কাঁধে ফেলিয়া দ্রুত পদে হাঁটিয়া অবিলম্বে গাড়ির কাছে আসিয়া উপস্থিত হইল এবং ছেলের পাশে উঠিয়া বসিল। কুঞ্জনাথের বাটির সম্মুখে আসিয়া বাইর বাটির চেহারা দেখিয়া বৃন্দাবন আশ্চর্য হইয়া গেল। চারিদিকে অপরিচ্ছন্ন, যেন বহুদিন সেখানে কেউ বাস করে নাই। দোর খোলা ছিল। ছেলেকে লইয়া ভিতরে প্রবেশ করিয়াও দেখিল সেই ভাব। সাড়া পাইয়া কুসুম ঘর হইতে দাদা বলিয়া বাহির আসিয়াই অকস্মাৎ ইহদিগকে দেখিয়া ঈর্ষায় অভিমানে জ্বলিয়া উঠিল। চোখের নিমেষে বিছাইয়া ঘরে ঢুকিল। চরণ পূর্বের মতো মহা উল্লাসে চেঁচামেচি করিয়া ছুটিয়া গেল, জড়িয়া ধরিল। কুসুম তাহাকে কোলে লইয়া মাথায় রীতিমতো আঁচল টানিয়া দিয়া মিনিট খানেক পরে দাওয়ায় আসিয়া দাঁড়াইল। বৃন্দাবন জিজ্ঞাসা করিল, কুঞ্জদা কই? কি জানি, কোথায় বেড়াতে গেছেন। বৃন্দাবন কহিল, দেখে মনে হয় এ যেন পোড়ো বাড়ি। এতদিন তোমরা কি এখানে ছিলে না? না। কোথায় ছিলে? মাসখানেক পূর্বে কুসুম দাদা শাশুড়ির সঙ্গে পশ্চিমে তীর্থ করিতে গিয়েছিল। কাল সন্ধ্যার পর ফিরিয়া আসিয়াছে। সে কথা না বলিয়াই তাচ্ছিল্য ভাবে জবাব দিল, যেখানে সেখানে নানা জায়গায় ছিলুম। অন্যবারে কুসুম সর্বাগ্যে বসিবার আসন পাতিয়া দিয়াছে, এবারে তাহা দিল না। দেখিয়া বৃন্দাবন নিজেই বলিল, দাঁড়িয়ে রয়েছি, বসবার একটা জায়গা দাও। কুসুম তেমনি অবজ্ঞা ভাবে বলিল, কি জানি কোথায় আসন টাসন আছে, বলিয়া দাঁড়িয়া রইল, এক পাও নড়িল না। বৃন্দাবন প্রস্তুত হইয়া আসিলেও এত বড় অবহেলা তাহাকে সজোরে আঘাত করিল।
কিন্তু সেই দিনের উত্তেজনাবশত কলহ করিয়া ফেলার হীনতা তাহার মনে ছিল না। তাই সে কিছুক্ষণ চুপ করিয়া নম্র স্বরে বলিল, আমি বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না। যেই জন্য এসেছি বলি, আমাদের ওখানে ভারী ব্যারাম হচ্ছে, তাই চরণকে তোমার কাছে রেখে যাব। কুসুম এতদিন এখানে ছিল না বলিয়াই ব্যারাম স্যারামের অর্থ বুঝিল না। তীব্র অভিমানে প্রজ্বলিত হইয়া বলিল, ও তাই দয়া করে নিয়ে এসেছ? কিন্তু অসুখ বিসুখ নেই কোনো দেশে। আমিই বা পরের ছেলে, তাই ঘাড়ে করব কি সাহসে? বৃন্দাবন শান্তভাবে কহিল, আমি যে সাহসে করি ঠিক সেই সাহসে। তাছাড়া তোমাকেই বোধ করি ও সবচেয়ে বেশি ভালোবাসে। কুসুম কি একটা বলতে যাচ্ছিল, চরণ হাত দিয়া তাহার মুখ নিজের মুখের কাছে আনিয়া বলিল, মা, বাবা বলছে আমি তোমার কাছে থাকবো, নাইতে যাবে না মা? কুসুম প্রত্যুত্তরে বৃন্দাবনকে শোনাইয়া কহিল, আমার কাছে তোমার থেকে কাজ নেই চরণ, তোমার নতুন মা এলে তার কাছে থেকো। বৃন্দাবন অতিশয় ম্লান একটুখানি হাসিয়া কহিল, তাও শুনেছ? আচ্ছা, বলছি তাহলে। মা একা আর পেরে ওঠেন না, তাই একবার ও কথা উঠেছিল, কিন্তু তখনই থামিয়া গেছে। থামলো কেন? তার বিশেষ কারণ আছে, কিন্তু সে কথায় কাজ নেই। চরণ আয় রে, আমরা যাই, বেলা বাড়ছে। চরণ অনুনয় করিয়া কহিল, বাবা কাল যাব। বৃন্দাবন চুপ করিয়া রহিল। কুসুম কথা না কইয়া চরণকে কোল হইতে নামাইয়া দিল। মিনিট দুই পরে বৃন্দাবন গভীর স্বরে ডাক দিয়া বলিল, আর দেরি করিস না রে, আই। বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। চরণ বড় আদরের সন্তান হইলেও গুরুজনদের আদেশ পালন করিতে শিখিয়াছিল। তথাপি সে মায়ের মুখের দিকে সতৃষ্ণ চোখ দুটি তুলিয়া শেষে ক্রুদ্ধ মুখে নিঃশব্দ পিতাকে অনুসরণ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। গাড়োয়ান গরু দুটোকে জল খাওয়াইয়া আনিতে গিয়াছিল। পিতা পুত্র অপেক্ষা করিয়া পথের উপর দাঁড়াইয়া রহিল। এইবার কুসুম সরিয়া আসিয়া সদর দরজার ফাঁক দিয়া স্বামীর মুখের দিকে চাইয়া চমকিয়া উঠিল। তাহাতে সে লাবণ্য নাই, চোখ মুখের ভাব অতিশয় ক্লিষ্ট ও পাণ্ডুর। হঠাৎ সে আত্মসংবরণ করিতে না পারিয়া আড়ালে থাকিয়াই ডাকিল, একবার শোনো। বৃন্দাবন কাছে আসিয়া কহিল, কি, তোমার কি এর মধ্যে অসুখ করেছিল? না, তবে এমন কেন? তা তো বলতে পারিনি। বোধ হয় ভাবনায় চিন্তায় শুকনো দেখাচ্ছে। ভাবনা চিন্তা? স্বামীর শীর্ণ মুখের পানে চাহিয়া তাহার জ্বালাটা নরম হইয়া আসিয়াছিল। শেষ কথায় পুনর্বার জ্বলিয়া উঠিল। শ্লেষ করিয়া কহিল, তোমার তো 16 আনায় সুখের, ভাবনা চিন্তা কি শুনি? বৃন্দাবন ইহার জবাব দিল না। গাড়ি প্রস্তুত হইলে চরণ উঠিতে গেলে বৃন্দাবন কহিল, তোর মাকে প্রণাম করে এলি নে রে? সে নামিয়া আসিয়া দ্বারের বাইরে মাথা ঠেকাইয়া নমস্কার করিল। কুসুম ব্যগ্রভাবে হাত বাড়াইয়া ধরিতে গেলে ছুটিয়া পালাইয়া গেল। সব কথা না বুঝিলেও এ কথাটা সে বুঝিয়াছিল, মাতা তাহাকে আজ আদর করে নাই এবং সে থাকিতে আসিয়াছিল, তাহাকে রাখে নাই। বৃন্দাবন আরো একটু সরিয়া আসিয়া গলা খাটো করিয়া কহিল, কে জানে, যদি আর কখনো না বলতে পারি, তাই আজই কথাটা বলে যাই। আজ রাগের মাথায় তোমার চরণকে তুমি ঠাঁই দিলে না, কিন্তু আমার অবর্তমানে দিও। কুসুম ব্যস্ত হইয়া বাধা দিয়া উঠিল, ওসব আমি শুনিতে চাই নে। তবু শোনো, আজ তোমার হাতেই ওকে দিতে এসেছিলুম। আমাকে তোমার বিশ্বাস কি? বৃন্দাবনের চোখ ছলছল করিয়া উঠিল। বলিল, তবু সে রাগের কথা। কুসুম, শুনি তুমি অনেক শিখেছ, কিন্তু মেয়ে মানুষ হয়ে ক্ষমা করতে শেখো নাই। কিন্তু তুমি চরণের মা, এই আমার বিশ্বাস। ছেলেকে মা বাপের হাতে দিয়ে বিশ্বাস না হলে কার হাতে হয় বলো? কুসুম হঠাৎ এ কথার জবাব খুঁজিয়া পাইল না। গরু দুটা বাড়ি ফিরিবার জন্য অস্থির হইয়া উঠিয়াছিল। চরণ ডাকিল, বাবা এসো না। কুসুম কিছু বলিবার পূর্বেই বৃন্দাবন যাই বলিয়া গাড়িতে উঠিল।
কুসুম সেইখানে বসিয়া পড়িয়া মহা অভিমান করে তার পরলোকগতা জননীকে উদ্দেশ্য করিয়া বলিয়া উঠিল, মা হইয়া এ কি অসহ্য শত্রুতা সন্তানের প্রতি সাধিয়া গিয়াছ মা? যদি যথার্থই আমাকে অজ্ঞানী কলঙ্কে আমাকে ডুবাইয়া গিয়েছ, যদি সত্যিই নিজের ঘৃণিত দর্পের পায়ে আমাকে বলি দিয়েছ, তবে সে কথা স্পষ্ট করিয়া বলিয়া যাও নাই কেন? কার ভয়ে সমস্ত চিহ্ন এমন করিয়া মুছিয়া দিয়ে গেলে? আমার অন্তর্যামী যাহাদিগকে স্বামী পুত্র বলিয়া চিনিয়াছে, সমস্ত জগতের সম্মুখে সে কথা সপ্রমাণ করিবার রেখামাত্র পথ অবশিষ্ট রাখো নাই কেন? আজ তাহা হইলে কে আমাকে পরিত্যাগ করিতে পারিত? কেন নির্লজ্জ স্বামী স্ত্রীকে অনাথিনীর মতো নিজের আশ্রয়ে প্রবেশ করিতে উপদেশ দিতে সাহস করিত? কিংবা সত্যই যদি আমি বিধবা, তাই বা নিঃসংশয়ে জানিতে পারি নাই কেন? তখন কার সাধ্য বিধবার সম্মুখে রূপের লোভে বিধবা মায়ের প্রসঙ্গ তুলিতে সাহস করিত? এক স্থানে একভাবে বসিয়া বহুক্ষণ কাঁদিয়া কুসুম আকাশের পানে চোখ তুলিয়া হাত জোড় করিয়া বলিল, ভগবান, আমার যা হয় হোক, একটা উপায় করে দাও। হয় মাথা তুলিতে সগর্বে স্বামীর ঘরে ফিরে যাই, না হয় ছেলেবেলার সেই নিশ্চিন্ত নির্বিঘ্ন দিনগুলি ফিরাইয়া দাও। আমি নিঃশ্বাস ফেলিয়া বাঁচি। স্বামী আবার বিবাহ করিতেছেন, সেদিন দাদার মুখে এই সংবাদ শুনিবার পর কি করি, কোথায় পালাই, এমনি যখন তাহার মানসিক অবস্থা, সেই সময়ই দাদার শাশুড়ির সঙ্গে তীর্থে যাইবার প্রস্তাব সে বিনা বাক্য ব্যয়ে সম্মত হইয়াছিল। কুঞ্জের শাশুড়ি কুসুমকে নিতান্তই দাসীর মতো সঙ্গে লইয়া গিয়াছিল এবং সেই মতো ব্যবহারও করিয়াছে, কিন্তু এইসব ছোটখাটো বিষয়ে মনোনিবেশ করিবার সামর্থ্য কুসুমের ছিল না। নলডাঙায় ফিরিয়া যখন সে বাড়ি আসিতে চাইল এবং তিনি সাপের মতন গর্জন করিয়া বলিলেন, খ্যাপার মতন কথা বলো না বাছা, আমাদের বড়লোকের শত্রু পদে পদে, তুমি সমস্ত মেয়ে সেখানে একলা পড়ে থাকলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। তখন কুসুম প্রতিবাদ করে নাই। তিনি ক্ষণেক পরে কহিলেন, ইচ্ছা হয় দাদার সঙ্গে যাও, ঘরদোর দেখে দাদার সঙ্গে ফিরে এসো, একলা তোমার কিছুতেই থাকা হবে না, তা বলে দিচ্ছি। কুসুম তাহাতে রাজি হইয়া কাল সন্ধ্যায় ঘরদোর দেখিতে আসিয়াছিল। আজ চরণ প্রভৃতি চলিয়া যাইবার ঘণ্টা দুই পরে কুঞ্জনাথ জমিদারি চালে সারা গ্রামটা ঘুরিয়া ফিরিয়া আসিল, স্নানাহার করিয়া নিদ্রা দিল এবং বেলা পড়িলে বোনকে লইয়া শ্বশুর বাড়ি ফিরিবার আয়োজন করিল। কুসুম ঘরদোরে চাবি দিয়া নিঃশব্দে গাড়িতে গিয়ে বসিল। সে জানিত দাদা ইহাদের প্রতি প্রসন্ন নয়, তাই সকালের কোনো কথা প্রকাশ করিল না। কুঞ্জ স্ত্রী, নাম বজ্রেশ্বরী, সে যেমন মুখরা তেমনি কলহপটু। বয়স এখন 15 পূর্ণ হয় নাই, কিন্তু তাহার কথার বাঁধুনি ও বিষের জ্বলনে তাহার মাকেও হার মানিয়ে চোখের জল ফেলিতে হয়। এই বজ্রেশ্বরী কুসুমকে কি জানি কেন চোখে দেখিবা মাত্র ভালোবাসিয়া ফেলিয়াছিল বলা বাহুল্য। মা তাহাতে খুশি হয় নাই এবং মেয়ের চোখের আড়ালে টিপিয়া টিপিয়া তাহাকে যা তা বলিতে লাগিত। বাড়ির সম্মুখেই পুষ্করিণী। 3-4 দিন পরে একদিন সকালে সে কতকগুলি বাসন লইয়া ধুইয়া আসিতে যাইতেছিল। বজ্রেশ্বরী ঘর হইতে বাহির হইয়াই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করিল, হ্যাঁ ঠাকুরজি, মা তোমাকে কয় টাকা মাইনা দেবে বলে এনেছে গা? মা অদূরে ভাঁড়ারের সম্মুখে বসিয়া কাজ করিতেছিলেন। মেয়ের তীব্র শেষাত্মক প্রশ্ন শুনিয়া বিস্ময়ে ক্রোধে গর্জিয়া উঠিলেন, এ তোর কি রকম কথা ছিরিলা? মানুষ আপনার জনকে কি মাইনে দিয়ে ঘরে আনে? মেয়ে উত্তর দিল, আপনার জন আমার, তোমারই কে যে দুঃখী মানুষটাকে দিয়ে দাসী ভিত্তি করিয়ে নেবে, মাইনে দেবে না? প্রত্যুত্তরে মা দ্রুত পদে কাছে আসিয়া কুসুমের হাত হইতে বাসনগুলি একটানে ছিনাইয়া লইয়া নিজেই পুকুরে চলিয়া গেলেন। কুসুম হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া রইল। বজ্রেশ্বরী তাহার মুখের দিকে চাহিয়া
মুখ টিপিয়া হাসিয়া তা যাক বলিয়াই ঘরে চলিয়া গেল। তাহার পর ২-৩ দিন তিনি কুসুমকে লক্ষ্য করিয়া বেশ রাগ ঝাল করিলেন, কিন্তু অকস্মাৎ একদিন তাহার ব্যবহারের পরিবর্তন দেখিয়া বজ্রেশ্বরী আশ্চর্য হইল। কাল রাতে শরীর ভালো নাই বলিয়া কুসুম খায় নাই। আজ সকালেই গৃহিণী স্নানান্নি করিয়া খাইয়া লইবার জন্য তাহাকে পীড়াপিড়ি করিতে লাগিলেন। বজ্রেশ্বরী কাছে আসিয়া চুপি চুপি কহিল, মা ভুল ফেরাচ্ছেন কেন তাই ভাবছি ঠাকুরজি। কুসুম চুপ করিয়া রহিল, কিন্তু মেয়ে মাকে বেশ চিনিত, তাই ২ দিনের এই অকস্মাৎ পরিবর্তনের কারণে সন্দেহ করিয়া মনে মনে আগুন হইয়া উঠিল। গোবর্ধন বলিয়া গৃহিণীর এক বোনপো ছিল, সে অপরিমিত তাড়ি ও গাঁজা গুলি খাইয়া চেহারাটা এমন করিয়া রাখিয়াছিল যে বয়স ৪৫ কি ৬৫ তাহা ধরিবার জো ছিল না। কেউ মেয়ে দেয় নাই বলিয়া এখনো অবিবাহিত, বাড়ি ও পাড়ায়। পূর্বে কদাচিৎ দেখা মিলত, কিন্তু সম্প্রতি কোনো অজ্ঞাত কারণে মাসিমায়ের প্রতি তাহার ভক্তি ভালোবাসা এতই বড় হইয়া উঠিল যে প্রত্যহ যখন তখন মাসিমা বলিয়া হাজির হইয়া তাহার ঘরে বসিয়া বহুক্ষণ কথাবার্তা ও আদেশ উপদেশ গ্রহণ করিতে লাগিল। আজ অপরাহ্নে বজ্রেশ্বরী কুসুমকে লইয়া পুকুরে গা ধুইতে গিয়াছিল। জলে নামিয়া ঘাটের অদূরে একটি ঘন কামিনী ঝাড়ের প্রতি হঠাৎ নজর পড়ায় দেখিল, তাহার আড়ালে দাঁড়াইয়া গোবর্ধন এক দৃষ্টে চাহিয়া আছে। তখন আর কিছু না বলিয়া কোনো মতে কাজ সারিয়া বাড়ি ফিরিয়া আসিয়া দেখিল, সে উঠানের উপর দাঁড়াইয়া মাসির সহিত কথা কহিতেছিলেন। কুসুম আকণ্ঠ ঘোমটা টানিয়া দ্রুত পদে পাশ কাটাইয়া ঘরে চলিয়া গেল। বজ্রেশ্বরী কাছে আসিয়া প্রশ্ন করিল, আচ্ছা গোবর্ধন দা, আগে কোনোদিন তোমাকে তো দেখতে পেতুম না, আজকাল হঠাৎ এমন সদয় হয়ে উঠেছ যে? বাড়ির ভেতরে আসা যাওয়াটা একটু কম করে ফেলো। গোবর্ধন জানিত না যে সে তাহাকে দেখিতে পাইয়াছিল, কিন্তু এই প্রশ্নের ভাবে উৎকণ্ঠায় শশব্যস্ত ব্যস্ত হইয়া উঠিল, জবাব দিতে পারলে না। কিন্তু মা অগ্নিমূর্তি হইয়া চোখ রাঙা করিয়া চেঁচাইয়া উঠিল, আগে ওর ইচ্ছা হয়নি তাই আসেনি, এখন ইচ্ছা হয়েছে আসছে, তোর কি? মেয়ে রাগ করিল না, স্বাভাবিক কণ্ঠে বলিল, এই ইচ্ছাটা আমি পছন্দ করি নে। আমার নিজের জন্য তত বলছি নে, কিন্তু আমার ননদ রয়েছে, পরের মেয়ে, তা তো মনে রাখতে হবে। মা সপ্তমে চড়িয়া উত্তর করিলেন, পরের মেয়ের জন্য কি আপনার বোনপো ভাইপোরা পর হয়ে যাবে, না বাড়ি ঢুকবে না? তাছাড়া এই পরের মেয়েটির কি পর্দা বিবি, নাকি কারোর সামনে বার হন না? হলো এ যেমন করে বার হতে জানে তা দেখলে আমাদের মতন বুড়ো মাগিদের পর্যন্ত লজ্জা হয়। বজ্রেশ্বরী বুঝিল মা কি ইঙ্গিত করিয়াছেন, তাই সে থামিয়া গেল। তাহার মনে পড়িল এই কুসুমের কত কথা, কত ভাবে, কত ছাঁদে সে ২ দিন আগে মায়ের সহিত আলোচনা করিয়াছে, কিন্তু তখন আলাদা কথা ছিল, এখন সম্পূর্ণ আলাদা কথা দাঁড়াইয়াছে। তখন কুসুমকে সে ভালোবাসে নাই, এখন বাসিয়াছে, এবং এই ধরনের ভালোবাসা ভগবানের আশীর্বাদ ব্যতীত দেওয়াও যায় না, পাওয়াও যায় না। বজ্রেশ্বরী চাইবার জন্য উদ্যত হইয়া গোবর্ধনের মুখের প্রাণে তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল, গোবর্ধন দাদা, ভারী লজ্জার কথা ভাই, মুখ ফুটে বলতে পারলুম না, কিন্তু আমি দেখেছি। দাদার মতন আসতে পারো তো এসো, না হলে তোমার অদৃষ্টে দুঃখ আছে, সে মাও ঠেকাতে পারবে না, তা বলে দিচ্ছি। বলিয়া সে নিজের ঘরে চলিয়া গেল। মা কহিলেন, কি হয়েছে রে গোবর্ধন? গোবর্ধন মুখ রাঙা করিয়া বলিল, তোমার দিব্যি মাসি, আমি জানি নে, কোনো শালা ঝোপের ভিতরে। মাইরি বলছি, একটা দাঁতন ভাঙতে জিজ্ঞেস করবে চলো ময়রাদের দোকানে, আসুক ও আমার সঙ্গে এ পাড়ায়, ভজিয়ে দিচ্ছি, ইত্যাদি বলতে বলতে গোবর্ধন সরিয়া পড়িল। বজ্রেশ্বরী কাপড় ছাড়িয়া কুসুমকে ঘরে গিয়া দেখিল, তখনও সে ভিজে কাপড়ে স্তব্ধ হইয়া জানালা ধরিয়া দাঁড়াইয়া বাহিরের দিকে চাহিয়া আছে। পদশব্দে মুখ ফিরাইয়া রুদ্ধ কণ্ঠে বলিল, কেন বউ,
আমার কোথায় তুমি কথা কইতে গেলে? আমাকে কি তুমি এখানে টিকতে দেবে না? আগে কাপড় ছাড়ো, তারপর বলছি। বলিয়া সে জোর করিয়া তাহার আদ্যবস্ত্র পরিবর্তন করিয়া দিয়া কহিল, অন্যায় আমি কোনো মতে সইতে পারি না ঠাকুরজি। তা তোমার জন্যই হোক আর আমার জন্যই হোক। ও হতভাগাকে আমি বাড়ি ঢুকতে দেব না। ওর মতলব আমি টের পেয়েছি। জননীর কথাটা সে লজ্জায় উচ্চারণ করিতে পারিল না। কুসুম কাঁদো কাঁদো হইয়া বলিল, মতলব যার যাই থাক বৌদি, তোমার দুটি পায়ে পড়ি। আমার কথা নিয়ে কথা কয়ে আর বিপদে ফেলো না। কিন্তু আমি বেঁচে থাকতে বিপদ হবে কেন? কুসুম প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল, হবেই। চোখে দেখেছি হবে। কপালে সজোরে আঘাত করিয়া কহিল, এ হতভাগা কপালকে যেখানে নিয়ে যাব সেখানেই বিপদ হবে। সেখানেই বিপদ সঙ্গে সঙ্গে যাবে। বোধ করি স্বয়ং ভগবান আমাকে রক্ষা করতে পারবে না বলিয়া কাঁদিতে লাগিল। বজ্রেশ্বরী সস্নেহে তাহার চোখ মুছাইয়া দিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, বোধ করি নিতান্তই মিথ্যা বলনি। রাগ করো না ভাই, শুধু কপালের দোষ দিলে হবে না। তোমার নিজেরও দোষ কম নয় ঠাকুরজি। কুসুম তাহার মুখের পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, আমার নিজের দোষ কি? আমার ছোটবেলায় ঘটনা সব শুনেছ তো? শুনেছি, কিন্তু সে আগাগোড়া মিথ্যা। সমস্ত জেনে শুনে গৃহস্থী মানুষ তুমি সিঁদুর পরো না, নোয়া হাতে রাখো না, স্বামীর ঘর করো না, এই কপালের দোষ না তোমার নিজের দোষ ভাই? তখন না হয় জ্ঞান বুদ্ধি ছিল না, এখন হয়েছে তো। তুমি বলো, কোনো সধবা কবে বিধবার বেশে থাকে? সমস্তই জানি বউ, কিন্তু আমার সিঁদুর নোয়া পড়ে থাকলেই তো লোক শুনবে না। কে আমার স্বামী, কে তার সাক্ষী? তিনিই বা আমাকে শুধু শুধু করে নেবেন কেন? বজ্রেশ্বরী বিস্ময়ে অবাক হইয়া গেল, বলিল, সে কি কথা ঠাকুরজি? এর চেয়ে বেশি প্রমাণ কবে কোন জিনিসের হয়ে থাকে তুমি কি কিছুই শুনোনি? ওই কথা নিয়ে কি কাণ্ড নন্দ জেঠার সঙ্গে এ বাড়িতে হয়ে গেল? একটুখানি চুপ করিয়া পরক্ষণেই বলিয়া উঠিল, কেন? তোমার দাদা এই সমস্ত জানেন, তিনি বলেননি? আমি মনে করছি তুমি সমস্ত জেনে শুনে এখানে এসেছো। তাই পাছে রাগ করো, মনে দুঃখ পাও, সেই জন্য এই কথা বলিনি। চুপ করেই আছি, বরং তুমি এসেছো বলে প্রথম দিন তোমার উপর আমার রাগ পর্যন্ত হয়েছিল। কুসুম উদ্বেগে অধীর হইয়া বলিল, আমি কিছু শুনিনি। বউ, কি হয়েছে বল? বজ্রেশ্বরী নিঃশ্বাস ফেলিয়া বলিল, বেশ, যেমন ভাই তেমনি বোন। ঠাকুর জামাইয়ের সঙ্গে নন্দ জেঠার মেয়ের যখন সম্বন্ধ হয় তখন তোমরা পশ্চিমে ছিলে। তখন তোমার দাদা অত হাঙ্গামা বাঁধালো, আর শেষে সেই চুপ করে আছে। আমার শাশুড়ির কথা, তোমাদের কথা, ওদের কথা সমস্তই ওঠে। নন্দ জেঠা অস্বীকার করলেন, পাছে তার মেয়ের সম্বন্ধ ভেঙে যায়। তারপর ঠাকুর বাড়ির বড় বাবাজিকে ডেকে আনা হয়, তিনি মীমাংসা করে দেন সমস্ত মিথ্যে। কারণ একে তো তাকে না জানিয়ে, তার অনুমতি না নিয়ে আমাদের সমাজে এই সকল কাজ হতেই পারে না। তাছাড়া তিনি নন্দ জেঠাকে হুকুম দেন যে এ কাজ করেছিল তাকে হাজির করিয়ে দিতে। তখনই তাকে না স্বীকার করতে হয়। পন্থী বদলের কথা হয়েছিল মাত্র, কিন্তু হয়নি। কুসুম আশঙ্কায় নিঃশ্বাস রোধ করিয়া বলিয়া উঠিল, হয়নি? বউ, আমি মনে মনে জানতুম, কিন্তু আমার কোথায় বা এত উঠল কেন? বজ্রেশ্বরী হাসিয়া বলিল, তোমার দাদার একটুখানি বাইয়ের ছিট আছে কিনা তাই। অপর কেউ হয়তো চক্ষু লজ্জাতেও এত গন্ডগোল করিতে চাইতো না, কিন্তু ওর তো সে বালাই নেই, তাই চতুর্দিকে তোলপাড় করতে লাগলেন। আমার বোনের যখন কোনো দোষ নেই, মা যখন সত্যই তার কণ্ঠী বদল দেয়নি, তখন কেন ঠাকুর জামাই তাকে নিয়ে ঘর করবে না? কেন আবার বিয়ে করবে? আর কেনই বা নন্দ জেঠা তাকে মেয়ে দেবে? কুসুম লজ্জায় কণ্টকিত হইয়া বলিল, ছি ছি, তারপর? বজ্রেশ্বরী কহিল, তারপর আর বেশি কিছু না। আমাদের শাশুড়ি ঠাকুরন আর নন্দ জ্যাঠাইমা এক গাঁয়ের মেয়ে। রাগে দুঃখে লজ্জায় অভিমানে তোমাকে নিয়ে এইখানেই আসেন।
তার ছেলের সঙ্গে কথা হয়, কিন্তু হতে পায়নি। আচ্ছা ঠাকুরজি, ঠাকুর জামাই নিজে তো সব কথা শুনে গেছেন, তিনিই কি কোন ছলে জানাননি? আগে শুনেছিলুম তোমার মতন তিনিও নাকি। কুসুম মুখ ফিরাইয়া লইয়া বলিল, বউ, সেদিন হয়তো তিনি তাই বলতে এসেছিলেন। বজ্রেশ্বরী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কোন দিন? সম্প্রতি এসেছিলেন? হ্যাঁ, আমরা যেদিন এখানে আসি সেই দিন সকালে। তারপর? আমার দুর্ব্যবহারে না বলেই ফিরে যান। বজ্রেশ্বরী মুখ টিপিয়া হাসিয়া কহিল, কি করেছিলে? কুঞ্জে ঢুকতে দাওনি, না কথা কওনি? কুসুম জবাব দিল না, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। বজ্রেশ্বরী আর কোনো প্রশ্ন করিল না। সন্ধ্যার পর আঁধার ঘনাইয়া আসিতেছিল, চারদিকে শাঁখের শব্দে সে চকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, তুমি একটু বসো ভাই, আমি সন্ধ্যা দিয়া একটা প্রদীপ জ্বালিয়া আনি। বলিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া দেখিল, কুসুম সেইখানে উপুড় হইয়া পড়িয়া গুমরিয়া গুমরিয়া কাঁদিতেছে। প্রদীপ যথাস্থানে রাখিয়া দিয়া কুসুমের পাশে আসিয়া বসিল এবং তাহার মাথার উপর একটা হাত রাখিয়া অনেকক্ষণ নীরব থাকিয়া আস্তে আস্তে বলিল, সত্যিই কাজটা ভালো করনি দিদি। অবশ্য কি করেছিলে তা আমি জানি নে, কিন্তু মনে মনে যখন জানো তিনি কে আর তুমি কে, তখন তার অনুমতি ভিন্ন তোমার কোথাও যাওয়া উচিত হয়নি। কুসুম মুখ তুলিল না, চুপ করিয়া শুনিতে লাগিল। বজ্রেশ্বরী কহিল, তোমাদের কথা তোমাদের মুখ থেকে যতদূর শুনেছি, আমার তেমন অবস্থা হলে পায়ে হেঁটে যাওয়া কি ঠাকুরজি, যদি হুকুম দিতেন সারা পথ নাকখত দিয়ে যেতে হবে, আমি তাই যেতুম। কুসুম পূর্ববৎ থাকিয়াই এবার অস্ফুটে বলিল, বউ, মুখে বলা যায় বটে, কিন্তু কাজে করা শক্ত। কিছু না, গেলে স্বামী পাবো, ছেলে পাবো, আর ভাত খেতে পাবো। এত পাওয়ার কাছে মেয়ে মানুষের শক্ত কাজ কি দিদি? তাও যদি না পাই, তবু ফিরে আসতুম না, তাড়িয়ে দিলেও না, গায়ে তো আর হাত দিতে পারতেন না, তবে আর ভয়টা কি? বড়জোর বলতেন তুমি যাও, আমিও বলতুম তুমি যাও, জোর করে থাকলে কি করতেন তিনি? তাহার কথা শুনিয়া এত দুঃখেও কুসুম হাসিয়া ফেলিল। বজ্রেশ্বরী কিন্তু এ হাসিতে যোগ দিল না। সে নিজের মনের কথাই বলিতেছিল, হাসিবার জন্য, সান্ত্বনা দিবার জন্য বলে নাই। অধিকতর গভীর হইয়া কহিল, সত্যি বলছি ঠাকুরজি, কারো মানা শুনো না, যাও তার কাছে। এমন বিপদের দিনে স্বামী পুত্রকে একা ফেলে রেখো না। বজ্রেশ্বরীর এই আকস্মিক কণ্ঠস্বর পরিবর্তনে কুসুম সব ভুলিয়া ধড়ফড় করিয়া উঠিয়া বসিয়া বলিল, বিপদের দিন কেন? বজ্রেশ্বরী বলিল, বিপদের দিন বই কি, অবশ্য তারা ভালো আছেন, কিন্তু পারলে সেই যে ওলা ওঠা শুরু হয়েছে, তোমার দাদা এখনই বললেন, এখন নাকি ভয়ানক বেড়েছে, প্রত্যহ 10 জন 12 জন করে মারা পড়ছে। ছি ছি, ও কি করো, পায়ে হাত দিও না ঠাকুরজি। কুসুম তাহার 2 পা চাপিয়া ধরিয়া কাঁদিয়া উঠিল, বৌদি, আমার চরণ কে তিনি দিতে এসেছিলেন, আমি নিইনি, আমি কিছু শুনিনি বৌদি। বজ্রেশ্বরী বাধা দিয়া বলিল, বেশ, এখন শুনলে তো, এখন গিয়ে তাকে নাও গে। কি করে যাব? বজ্রেশ্বরী কি বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ পেছনের পদশব্দে ঘাড় ফিরিয়া দেখিল, দৌড় ঠেলিয়া চৌকাঠের উপর দিকে মা দাঁড়াইয়া আছেন। চোখাচোখি হইতেই তীব্র স্বেচ্ছার সহিত বলিলেন, ঠাকুরঝি ঠাকুরনকে কি পরামর্শ দেওয়া হচ্ছে শুনি? বজ্রেশ্বরী স্বাভাবিক স্বরে কহিল, বেশ তো মা, ভেতরে এসো বলছি। তোমার কিন্তু অন্য ভয়ের কারণ নেই মা, আপনার লোককে কেউ খারাপ মতলব দেয় না, আমিও দিচ্ছি নে। মা বহুক্ষণ হইতেই অন্তরে পুড়িয়া মরিতেছিলেন, জ্বলিয়া উঠিয়া বলিলেন, তার মানে আমি লোকজনকে কুমতলব দিয়ে থাকি না? আমি জানি ও কালামুখী যখন ঘরে ঢুকেছে, তখন এ বাড়িও ছাড়খাড় করবে। সাধে কি কুঞ্জনা তোকে 2 চোখে দেখতে পারে না, এই স্বভাববৃত্তির গুণে? মেয়েও তেমনি শক্ত কি একটা জবাব দিতে যাইতেছিলেন, কিন্তু কুসুমের হাতে চিমটি খাইয়া থামিয়া বলিল, সেই জন্যই কালামুখীকে বলছিলুম, যা শ্বশুর ঘর করগে যা, থাকিস নে এখানে। শ্বশুর বাড়ির নামে
মা তাম্বুল রঞ্জিত অধর প্রসারিত ও তিলক সেবিত নাসিকা কুঞ্চিত করিয়া বলিলেন, বলি কোন শ্বশুর ঘরে ঠাকুরজিকে পাঠিয়ে দিচ্ছেলা নন্দঘোষটা? এইবার বজ্রেশ্বরী ধমক দিয়া উঠিল, সমস্ত জেনে নেকা সেজে খামোকা মানুষকে অপমান করো না। শ্বশুর ঘর মেয়ে মানুষের 10টা-20টা থাকে না। যে আজ নন্দগোষ্ঠমের নাম করবে, কাল তোমার গোবর্ধনের বাপের নাম করবে, আর তাই মুখ চুপ করে শুনতে হবে। মেয়ের নিষ্ঠুর স্পষ্ট ইঙ্গিতে মা বারুদের মতন ফাটিয়া পড়িয়া চিৎকার করিয়া উঠিলেন, হতভাগী মেয়ে হয়ে তুই মায়ের নামে এত অপবাদ দিস? মেয়ে বলিল, অপবাদ হলে বাঁচতুম মা, এ যে সত্যি কথা। মায়েরই বলছি মা, তোমাদের মতো দু একটা বৈষ্ণব মেয়েদের গুণে আমরা বরং হাঁড়ি মুচি বলে পরিচয় দিতে ইচ্ছা করে, কিন্তু বৈষ্ণব বলতে মাথা কাটা যায়। থাক, চেঁচামেচি করো না। যদি অপবাদ দিয়েছি বলেই তোমার দুঃখ কষ্ট হয়ে থাকে, ঠাকুরজিকে বাড়ালে পাঠিয়ে দাও, তারপর তোমার মুখে যা আসে তাই বলে আমাকে গাল দিও। তোমার দিব্যি করে বলছি মা, কথাটিও কব না। মেয়ের সুতীক্ষ্ণ স্বরের মুখে মা বুঝিলেন, যুদ্ধ এভাবে আর অধিক দূর অগ্রসর হইলে তাহার পরাজয় হইবে। কণ্ঠস্বর নরম করিয়া বলিলেন, সেইখানে পাঠিয়ে দিলেই তো তারা ঘরে নেবে কেন? তার চেয়ে আমি তার ঢের বেশি জানি বজ্রেশ্বরী। আর তারা ওর কেউ নয়। বৃন্দাবনের সঙ্গে কুসুমের কোনো সম্পর্ক নাই। মিথ্যে আশা দিয়ে তুই ওকে নাচিয়ে বেড়াস নে। বলিয়া তিনি প্রত্যুত্তর না শুনিয়া হনহন করিয়া চলিয়া গেলেন। কুসুম শুষ্ক পাণ্ডুর মুখখানি উঁচু করিতেই বজ্রেশ্বরী জোর দিয়া বলিয়া উঠিল, মিথ্যা কথা বোন, মিথ্যা কথা। মা জেনে শুনে ইচ্ছা করে মিথ্যা কথা বলে গেলেন। আমি মেয়ে হয়ে তোমার কাছে স্বীকার করছি। আচ্ছা, এখনই আসছি আমি। বলিয়া কি ভাবিয়া বজ্রেশ্বরী দ্রুত পদে ঘর ছাড়িয়া চলিয়া গেল। অবস্থা ভালো হইলে যে বুদ্ধিও ভালো হয়, কুঞ্জনাথ তাহা প্রমাণ করিল। পত্নী ও ভগিনীর সংযুক্ত অনুরোধ ও আবেদন তাহাকে কর্তব্য বিচলিত করিল না। সে মাথা নাড়িয়া বলিল, সে হতে পারে না। মা না বললে আমি চরণকে এখানে আনতে পারিনে। বজ্রেশ্বরী কহিল, অন্তত একবার গিয়ে দেখে এসো তারা কেমন আছেন। কুঞ্জনাথ চোখ কপালে তুলিয়া বলিল, বাপরে, 10-20টা রোজ মরছে সেখানে। তবে কোনো লোক পাঠিয়ে দাও, খবর আনুক। তা হতে পারে বটে, বলিয়া কুঞ্জ লোকের সন্ধানে বাহিরে চলিয়া গেল। পরদিন সকালে কুসুম স্নান করিয়া রন্ধনশালায় প্রবেশ করিতে যাইতেছিলেন। দাসী উঠান ঝাড় দিতে দিতে বলিল, মা বারণ করেছেন দিদি ঠাকুরুন, আজ আর রান্নাঘরে ঢোকো না। কথাটা শুনিয়াই তাহার বুকের ভেতরটা কাঁপিয়া উঠিল। সেইখানেই থমকিয়া দাঁড়াইয়া সভয়ে বলিল, কেন? সে তো জানি নে দিদি, বলিয়া সে নিজের কাজে মন দিল। ফিরিয়া আসিয়া কুসুম অনেকক্ষণ নিজের ঘরে বসিয়া রহিল। অন্যদিন এই সময়টুকুর মধ্যে কতবার বজ্রেশ্বরী আসে যায়, কিন্তু আজ তাহার দেখা নাই। বাহির হইয়া একবার খুঁজিয়াও আসিল, কিন্তু তাহার সাক্ষাৎ মিলিল না। সে মায়ের ঘরে লুকাইয়া বসিয়াছিল, কারণ এ ঘরে কুসুম আসে না তাহা সে জানিত। প্রত্যহ উভয়ে একত্রে আহার করিত। আজ সে সময়ও উত্তীর্ণ হইয়া গেল। তখন উদ্বেগ, আশঙ্কা, সংশয় আর সহ্য করিতে না পারিয়া সে আর একবার বজ্রেশ্বরীর সন্ধানে বাহিরে আসিতেছিল। মা সম্মুখে আসিয়া বলিলেন, আর দেরি করে কি হবে বাছা? যাও, একটা ডুব দিয়ে এসো। এই বেলার মতো যা হোক মুখে দাও। তোমার দাদা ঠাকুর বাড়িতে মদ জানতে গেছে। কুসুম মুখ তুলিয়া জিজ্ঞাসা করিতে গেল, কিন্তু মুখের মধ্যে জিহ্বা কাঠের মতন শক্ত হইয়া রহিল। তখন মা নিজে একটু করুণ সুরে বলিল, ব্যাটার বউ যখন, তখন ব্যাটার মতোই অসহজ মানতে হবে। যাই হোক, মা দোষ গুণে ভালো মানুষই ছিল। সেই দিন আমার বজ্রেশ্বরীর সম্বন্ধ করতে এসে কত কথা। আজ 6 দিন হয়ে গেল বৃন্দাবনের মা মরেছে, তা সে যা হবার হয়েছে। এখন মহাপ্রভু ছেলেটিকে বাঁচিয়ে দিন। কি নাম বাছা তার? চরণ না? আহা, রাজপুত্তর ছেলে। আজ সকালে তারও 2বার ভেদবমি হয়েছে। কুসুম মুখ তুলিল না, কথা কহিল না, ধীরে ধীরে নিজের ঘরে গিয়া ঢুকিল। বেলা প্রায় 3টা বাজে। বজ্রেশ্বরী
এঘর ওঘর খুঁজিয়া কোথাও কুসুমের সন্ধান না পাইয়া দাসীকে জিজ্ঞাসা করিল, ঠাকুরজিকে তোরা কেউ দেখেছিস রে? না দিদি, সেই সকালে দেখেছিলুম। পত্নীর কান্নার শব্দে কুঞ্জনাথ কাঁচা ঘুম ভাঙিয়া উঠিয়া বসিয়া বলিল, সে কি কথা, কোথায় গেল তবে সে? বজ্রেশ্বরী কাঁদতে কাঁদতে বলিল, জানি নে, আমি ঘরদোর পুকুর বাগান সমস্ত খুঁজেছি, কোথাও দেখতে পাচ্ছি নে। চোখের জল ও পুকুরের উল্লেখে কুঞ্জ কাঁদিয়া উঠিল, তবে সে আর নাই। মার গঞ্জনা সহিতে না পেরে নিশ্চয় সে ডুবে মরেছে বলিয়া ছুটিয়া বাহির আসিতেছিল। বজ্রেশ্বরী কোঁচার খুঁট ধরিয়া ফেলিয়া বলিল, শোনো, অমন করে যেও না। আমি কিছু শুনতে চাইনি বলিয়া এক টান মারিয়া নিজেকে ছিনাইয়া লইয়া কুঞ্জ পাগলের মতন দৌড়িয়া বাহির হইয়া গেল। মিনিট দশেক পরে মেয়ে মানুষের মতন উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে ফিরিয়া আসিয়া উঠানে দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিল, মা আমার বোনকে মেরে ফেলেছে, আর আমি থাকবো নে, এ বাড়ি আমি আর ঢুকবো নে। ওরে কুসুম রে! তাহার শাশুড়ি কিছুই জানিতেন না। চিৎকার শব্দে বাহিরে আসিয়া হতবুদ্ধি হইয়া গেলেন। তাহাকে দেখিতে পাইয়া কুঞ্জ সেইখানে উপুড় হইয়া পড়িয়া সজোরে মাথা খুঁড়িতে লাগিল, ওই রাক্ষসী আমার বোনটাকে খেয়েছে। ওরে, কেন মরতে আমি এখানে এসেছিলুম রে? ওরে, আমার কি হলো রে? বজ্রেশ্বরী কাছে আসিয়া তাহার হাত ধরিয়া টানিতেই সে তাহাকে ধাক্কা মারিয়া ফেলিয়া দিল, দূর হ, দূর হ, ছুঁস নে আমাকে। বজ্রেশ্বরী উঠিয়া দাঁড়াইয়া একবার জোর করিয়া তাহাকে ঘরে লইয়া গিয়া বলিল, শুধু কাঁদলে আর চেঁচালেই কি বোনকে ফিরে পাবে? আমি বলছি, সে কখনো ডুবে মরেনি। কুঞ্জ বিশ্বাস করিল না, একইভাবে কাঁদিতে লাগিল। এই বোনকে সে অনেক দুঃখ কষ্টে মানুষ করিয়াছে এবং যথার্থই তাহাকে প্রাণতুল্য ভালোবাসিত। পূর্বে অনেকবার কুসুম রাগ করিয়া জলে ডোবার ভয় দেখাইয়াছে, এখন তাহার সমস্ত বুক ভরিয়া কোথাকার খানিকটা জল এবং তাহার অভিমানী ছোট বোনটির মৃতদেহ ভাসিয়া বেড়াইতে লাগিল। বজ্রেশ্বরী সস্নেহে স্বামীর চোখ মুছাইয়া দিয়া কহিল, তুমি স্থির হও, আমি নিশ্চয় বলছি সে মরেনি। কুঞ্জ সজল চোখে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। তাহার স্ত্রী আর একবার ভালো করিয়া আঁচল দিয়া চোখ মুখ মুছাইয়া বলিল, আমার নিশ্চয় বোধ হচ্ছে ঠাকুরঝি লুকিয়ে বাড়ালে চলে গেছেন। কুঞ্জ অবিশ্বাস করিয়া মাথা নাড়িয়া বলিল, না না, সেখানে যাবে না। চরণকে ছাড়া তাদের কাউকে সে দেখিতে পারিত না। বজ্রেশ্বরী কহিল, এটা তোমাদের পর্বত প্রমাণ ভুল। আমি যেমন তোমাকে ভালোবেসেছি, সেও তার স্বামীকে তেমনি ভালোবাসে। সে যাই হোক, চরণের জন্য যেতে পারে, কিন্তু সে তো বারণের পথ চেনে না। সেইটাই শুধু আমার ভয়, পাছে ভুল করে পৌঁছতে দেরি হয়, কিংবা পথে আর কোনো বিপদে পড়ে। নইলে 12 7 সমুদ্র 13 নদী পার হলেও সে একদিন না একদিন জিজ্ঞেস করতে করতে গিয়ে উপস্থিত হবে, আমার কথা শোনো, তুমি সেই পথ ধরে যাও। যদি পথে দেখা পাও, সঙ্গে করে নিয়ে গিয়ে তার স্বামীর হাতে তাকে সঁপে দিয়ে ফিরে এসো। চললুম বলিয়া কুঞ্জ উঠিয়া দাঁড়াইল। আজ তাহার চকচকে বিলাতি জুতো, বহুমূল্য রেশমের চাদর ও গগনস্পর্শী বিরাট চাল শ্বশুরবাড়িতে পড়িয়া রহিল। পোড়ারমুখী কুশির শোকে জমিদার কুঞ্জনাথ বাবু ফেরিওয়ালা কুঞ্জ বৈষ্ণবের সাজে খালি পায়ে পাগলের মতন দ্রুত পদে পথে বাহির হইয়া গেল। গল্পোক্তি চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পণ্ডিত মশাই। আজ পঞ্চম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।